হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর 9 নম্বর প্রশ্নমালার 20 নম্বর উপপাদ্যটা করব। উপপাদ্য 20 কথা নয়, উপপাদ্য 20। আগে ছবিটা আঁকছি, ছবিটা এঁকে তারপরে আমরা উপপাদ্যের বিবৃতিটা লিখব, তারপর পড়ব। এ বি সি বিবৃতি কি বলছে? কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা বা সরলরেখাংশ, তোদের বইতে দেওয়া আছে সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা আগের দিন একবার করিয়েছি, তো আজকে একবার দেখে নিই। তাহলে প্রথমে আমরা এই এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই লিখে এটাকে যোগ করব। হলো, যোগটা একটু ভুল হয়ে গেল, এটাকে আমরা এইভাবে যোগ করব। এবার ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে লিখব, দেখো আমাদের কি বলেছে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। দুটি বাহু কি কি না, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। ডিটা একটু উপরে হয়ে গেল না? এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি ও ই যুক্ত করা হলো। তাহলে প্রথমে আমরা কি পড়ছি? দেখো বলেছে যে কোনো ত্রিভুজের, আমরা এখানে নাম দেব, কোনো ত্রিভুজের এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু। তাহলে প্রথমে হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু এবং এসি বাহুর মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, সংযোজক সরলরেখা ডি কমা ই যুক্ত করা হলো। কি দেখাতে বলেছে? সেই সরলরেখার তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ ডিটা সমান্তরাল বিসি এবং ডিটা বিসি অর্ধেক বিসি। তাহলে প্রথমে আমরা লিখছি, কিভাবে লিখছি, যে মনে করি, আচ্ছা এখানে একটা অঙ্কন আছে, অঙ্কনটা পরে লিখবো। মনে করি, এটাকে বলছে সাধারণ নির্বাচন, আর যেটা আমরা মনে করি বা ধরা যাক দিয়ে লিখবো, যেটা থেকে বইয়ের উপপাদ্য আছে, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। সাধারণ নির্বাচনের যে বিবৃতি উপপাদ্যে থাকে, সেটার আগে প্রমাণ করো যে বলে লেখা থাকে, অর্থাৎ প্রমাণ করো যে বলে বিবৃতিটা দেওয়া থাকে, সেটা সাধারণ নির্বাচন। আর মনে করি বা ধরা যাক থেকে যেটা আমরা পাই, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। প্রথমে আমরা লিখছি, মনে করি ত্রিভুজ এবিসি এর দেখো এখানে তোমাদের বইতে দেওয়া আছে খুব সম্ভবত এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। আমরা একটু এটাকে সহজ করে লিখব, এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। প্রামাণ্য কি না, প্রামাণ্যর আগে আর একটা অংশ আছে, ডিটা যুক্ত করলাম, ডি কমা ই যুক্ত করা হলো। এবার দেখো এখানে আমরা যখন বলছি ডি কমা ই যুক্ত করা হলো, যদি আমরা এই কমাটা দিতে ভুলে যাই, তাহলে জেনে রাখবো ডি যুক্ত করা হলো, ওই কথাটা অর্থহীন। কেন না, আমরা যখন বলছি এবি বাহু,
তাহলে এ বি একটা বাহু মানে যুক্ত হয়েই আছে। এখানে যদি এটা হয়, এটা এ, এটা বি, এরা যদি যুক্ত অবস্থাতে আছে বলে এ বি বলেছে। যদি আমি বলি যে এ কমা বি যুক্ত করা হলো, তাহলে এ এখানে একটা বিন্দু ছিল আর বি এখানে একটা বিন্দু ছিল, সেইটা যোগ করে এ বি হলো। কিন্তু যদি আমরা দেখি যে এ বি যুক্ত করা হলো, আমরা যদি বলি যে এ বি বাহুরে, অর্থাৎ এখানে কিন্তু কমা নেই, ওটা রেখাংশ বোঝাচ্ছে, আর এখানে কমা আছে মানে ডি একটা আলাদা বিন্দু, ই একটা আলাদা বিন্দু যুক্ত করে আমরা পেয়েছি ডি। আচ্ছা, এরপরে স্টেপে কি আসছি, যে প্রামাণ্য। প্রামাণ্য কি? প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। প্রামাণ্য বলছে, 1 নম্বর প্রামাণ্য কি না বলেছে, সরলরেখা সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু। তাহলে প্রথম বাহুটাকে আমরা এবি ধরেছি, দ্বিতীয় বাহুটাকে এসি ধরেছি। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি ও ই যুক্ত করে প্রামাণ্য হচ্ছে তৃতীয় বাহু। তাহলে এবি এসি বেরিয়ে গেছে, তৃতীয় বাহুটা হচ্ছে বিসি। 1 নম্বর প্রামাণ্য হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল। সমান্তরাল মানে তাহলে ডি সমান্তরাল বিসি। 2 নম্বর প্রামাণ্য হচ্ছে ডি ইকুয়ালস টু হাফ বিসি। পেলাম, অর্থাৎ ডিটা বিসি এর সমান্তরাল এবং ডিটা বিসি এর অর্ধেক। কাউকে কিছু লিখতে হবে না, আগে আমি বোঝাবো, তারপর বুঝবে, বুঝে নিয়ে তারপরে লিখবে। লেখার সময় পালিয়ে যাচ্ছে না, আগে বোঝে ভালো করে। আচ্ছা, এবারে আমরা আসছি অঙ্কন। অঙ্কনটা কি বলেছে? অঙ্কন মানে যখন আমাদের যে উপপাদ্যটা দেওয়া থাকবে তার মধ্যে যদি অতিরিক্ত কিছু আঁকতে হয় সেটাকে অঙ্কন বলছে। আমাদের বলছে যে ডি না, ডি মানে ডি ই। ধরো এখানে একটা রেখা আছে ডি আর এখানে একটা রেখা আছে ই। তাহলে আমরা যদি বলি ডি কে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ ডি থেকে যেদিকে ই আছে সেদিকে বর্ধিত করা হলো, এটা ভুল। মানে আমরা যেটা আঁকবো সেই অনুযায়ী ভুল। আর যদি বলি ইডি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এখানে ডি আছে, এখানে ই আছে, ইডি কে এখানে বর্ধিতটা ওই দিকে চলে যাচ্ছিল, এখানে চলে আসবে এই দিকে। আঁকাটা একটুখানি কম বেশি হয়ে গেল, এটা হচ্ছে এই দিকে। তাহলে আমরা প্রথমে লিখব ইডি কে অঙ্কন। অঙ্কনে কি লিখছি না, ইডি কে এফ পর্যন্ত। আচ্ছা, আগে এঁকে নি, এটা ডি, ইডি কে বাড়িয়ে দিচ্ছি এদিকে, আর এটার সাথে এটা যুক্ত করছি। আর কি করছি, এটা একটু মুছে দিলাম, মুছে এই জায়গাটার নাম দিচ্ছি এফ। তাহলে প্রথমে দেখো ইডি কে এফ পর্যন্ত, এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করালো, অর্থাৎ বর্ধিত করার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এমন ভাবে মানে কি, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নিশ্চয় থামবে। তাহলে কত কত জায়গা থামবে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলো, তো এফ এ থামবে। তাহলে এফটা ডি থেকে যে এফটা, নিশ্চয়ই একটা কোনো ব্যাপার আছে। আমরা এফটা এত দূরে নেব না যে এখানে আমার ইচ্ছা মতো এফ নিয়ে নিলাম, তা কিন্তু হবে না। তাহলে এখানে কি পাচ্ছি, এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, এমন ভাবে বর্ধিত করা হলো যেন ডিই ইকুয়াল টু ডিএফ হয়, ডিই ইকুয়ালস টু ডিএফ হয়। চলছে, ওটা চলছে। আচ্ছা, অঙ্কন হয়ে গেল। এবার আসছি আমরা প্রমাণ। প্রমাণে কি করব, এই দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে প্রথমে সর্বসম দেখাবো। প্রমাণ কি বলছে দেখো, যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাটা বোঝা যায়। প্রথমে এই দুটো ত্রিভুজ, কোন ত্রিভুজ না এডি ত্রিভুজ এবং বিডিএফ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমরা কি করব, সর্বসম দেখাবো। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ এর মধ্যে হলো, এর মধ্যে কি আছে মানে সম্পর্ক দেখব। কি কি সম্পর্ক, সর্বসমতার আমাদের কি কি সম্পর্ক জানি। একটা সম্পর্ক হচ্ছে এস এস এস, অর্থাৎ এস মানে সাইড,
এই প্রথম ত্রিভুজের 3টে বাহু দ্বিতীয় ত্রিভুজের 3টে বাহুর সমান। 2 নম্বর হচ্ছে এএসএ। এএসএ মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ প্রথম ত্রিভুজের একটি কোণ অপর ত্রিভুজের একটি কোণের সমান, প্রথম ত্রিভুজের একটি বাহু অপর ত্রিভুজের একটি বাহুর সমান, প্রথম ত্রিভুজের একটি কোণ আবার অপর ত্রিভুজের একটি কোণের সমান। 3 নম্বর হচ্ছে এসএএস। এসএএস অর্থাৎ বাহু কোণ বাহু। ঠিক আছে, তাহলে বাহু কোণ বাহু, প্রথম ত্রিভুজের বাহু দ্বিতীয় ত্রিভুজের বাহুর সমান, প্রথম ত্রিভুজের একটা কোণ দ্বিতীয় ত্রিভুজের কোণের সমান। কি বাবা মাথা নিচু কেন? প্রথম ত্রিভুজের একটি বাহু দ্বিতীয় ত্রিভুজের আরেকটি বাহুর সমান। প্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এডি ইকুয়ালস টু ডিবি। কেন না, আমাদের প্রথম শর্ত বলেছিল এবি বাহুর মধ্যবিন্দু ডি। দেখো এটা ভালো করে বোঝা যাচ্ছে না, এটা আমরা একটু মুছে দিয়ে অন্য কালারে লিখছি। কি বলছে? এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে প্রথম আমাদের লাগবে এই এবি বাহুর মধ্যবিন্দু ডি। এই ডি যদি আমাদের মাঝখানে থাকে তাহলে ডি থেকে এ এর দূরত্ব আর ডি থেকে বি এর দূরত্ব একই দূরত্ব। তাহলে একই দূরত্ব হওয়ার জন্য এই এডি আর ডিবি এর মানটা কি হবে? সমান সমান হবে। তাহলে এডি ইকুয়ালস টু ডিবি, কারণটা লিখতে হবে ডি যেহেতু ডি বিসি এর কি মধ্যবিন্দু, ডিবিসি এর মধ্যবিন্দু। 2 নম্বর কারণ কি না, পাচ্ছি এই কোণটা। দেখো এই কোণটার নাম কি আর এই কোণটার নাম কি? কোণ এডি, কোণ এডিই ইকুয়ালস টু মাঝখানে এই পাশের কোণটাকে কি কোণ বলে? দুটো সরল রেখা এবি আর এফি পরস্পরকে ছেদ করেছে, ছেদ করার ফলে যে কোণ দুটো উৎপন্ন হচ্ছে কি রকম কোণ না, তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে কি পাচ্ছি? কোণ এডি ইকুয়ালস টু কোণ বিডিএফ। এটা কি বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল? মুখ দিয়ে আওয়াজ নেই কেন? মনে হচ্ছে যন্ত্রের মতো বসে আছিস। এটার নাম দেবো বিপ্রতীপ। 3 নম্বর কি পাচ্ছি? যে আর একটা বাহু সমান। দেখো আমরা ছবিতে অঙ্কন কি করেছি? ডিই ইকুয়াল টু ডিএফ, অর্থাৎ ডি বাহুটা ডিএফ বাহুর সমান, ওইভাবেই এঁকেছি যাতে আমরা সর্বসম করতে পারি। 3 নম্বর কি পাচ্ছি? ডিই ইকুয়ালস টু ডিএফ পেলাম। কারণটা কি? অঙ্কনানুসারে। এবার দেখো জ্যামিতিতে বিশেষ করে উপপাদ্যের 2টো বোন আছে, এটা আমি ক্লাসে অনেক বছর থেকেই বলি। প্রথমটার নাম হচ্ছে কল্পনা। এটাকে যদি আমরা কল্পনানুসারে, ওই যে মনে করি কল্পনা করে নিয়েছি, ধরে নিয়েছি, তাহলে ওটার নাম হচ্ছে কল্পনানুসারে, কল্পনা। আর শেষে অঙ্কন থেকে যেটা পাই সেটার নাম হচ্ছে অঙ্কনানুসারে। হলো? তাহলে দেখো আমাদের কোন শর্তে মিললো এটা? প্রথমটা হচ্ছে সাইড, দ্বিতীয়টা অ্যাঙ্গেল, তৃতীয়টা সাইড। তাহলে এই শর্তে মিললো। আর একটা সর্বসমতার আর একটা নিয়ম আছে RHS, ওটা আমরা যখন দরকার পড়বে আলোচনা করবো। তাহলে দেয়ারফর ত্রিভুজ ADE সর্বসম। সর্ব মানে কি? সবকিছু। সম মানে সমান। তাহলে বাহু সমান BDF, BDF কি কারণে না, সর্বসমতার SAS অনুসারে। ঠিক আছে, এটা আমি আর ডিটেলসে লিখলাম না, এরকম ভাবে রেখে দিলাম। এবার আমরা পড়ছি যে সর্বসম তো পেলাম, তাহলে এখান থেকে আমাদের রাস্তাটা কি, কারণ মানে কোথায় গেলাম এবং কি এটাকে ব্যবহার করব কিভাবে, সেটা আমরা আগে একটু দেখে নিই কিভাবে ব্যবহার করব। প্রথম যেটা আছে সেটা আমরা পাবো এই বাহুটার সমান। দেখো টিক দিয়ে রেখেছি, প্রত্যেকটা বাহুকে আলাদা আলাদা, যারা সমান তাদের আলাদা আলাদা চিহ্ন দিয়েছি। এডি ইকুয়াল টু ডিবি, ঠিক আছে, এটা ওখানটা হ্যাঁ, এডি ইকুয়াল টু ডিবি। আচ্ছা, এফ বি ইকুয়াল টু এই, এফ বি এফ থেকে বি এর দিকে এই সমান, এফ বি ইকুয়ালস টু এই। কি নিয়ম না, সর্বসমতার আচ্ছা ত্রিভুজের
সর্বসমতার অনুরূপ বাহু, ঠিক আছে। সর্বসম ত্রিভুজের কি পাচ্ছি, অনুরূপ বাহু একটা পেলাম। এবার আমরা যখন প্রথমে ধরে নিয়েছিলাম যে এসি বাহুর মধ্যবিন্দু ই, এদিকে এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এর থেকে আমরা কি পেতাম, মানে কি পাওয়া যায়, এসি থেকে ই এর যা দূরত্ব, এসি থেকে এ থেকে ই এর যা দূরত্ব সি থেকে ই এর দূরত্ব সমান, তার মানে সেটার নিয়মে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ইসি। আবার সেই কল্পনা অনুসারে বা স্বীকার করে নিয়েছি আমরা প্রথমে, কিভাবে স্বীকার করেছি না, ধরে নিয়ে। স্বীকার করা মানে এখানে বাক্সিংহ স্বীকার করা নয়, ধরে নেওয়া। আবার এই আচ্ছা এসিটা না এখানে এইটা আগে লেখ, তাহলে সুবিধা হয়। দেয়ারফর এই ইকুয়ালস টু এফ বি, এবং আবার এই ইকুয়াল টু কত, ইকুয়ালস টু ই এ ই সি, তাই তো, এই ইকুয়াল টু ইসি। দেয়ারফর দেখো এই বাহুটা এফ বি এরও সমান, এই বাহুটা এফ বি এরও সমান, এই বাহুটা ইসি এরও সমান। দেয়ারফর এফ বি ইকুয়ালস টু ইসি, ঠিক আছে। তাহলে আমরা এই বাহুটাকে এই বাহুটাকে ডবল দাগ দিচ্ছি, এই বাহুটা সমান হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা এই বাহুটা সমান পেলাম, আর একটা ভাবে সমান্তরাল দেখা, দেখ কি পাচ্ছি, দীপ মনোযোগী হয়ে গেছিস বাবা। আবার কি পাচ্ছি, কোণ ডিএই, কোণের ভ্যালুটা কোন দিকের কোণটা, এইটা আর এইটা, কোণ ডিএই ইকুয়ালস টু কোণ কি ডিবিএফ, ডিবিএফ পেলাম। আচ্ছা দেখো, যখন দুটো সরলরেখা পরস্পরকে কোনো সরলরেখা আড়াআড়ি ছেদ করে, তখন আমরা জেড এর ভাঁজে যে কোণটা পাই সেটা একান্তর কোণ। বাহ পায়েল, ভালো লাগলো, শুনে ভালো লাগলো। যখন আমরা এরকম ভাবে কোনো এটা পাচ্ছি, এই এন এর ভাঁজে যে কোণটা, ঠিক আছে, এটাকেও একান্তর কোণ বলে। নিয়ম হচ্ছে যদি একান্তর কোণ সমান হয়, তাহলে একান্তর কোণ সমান হলে এই রেখা দুটো সমান্তরাল হবে, আর রেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ সমান হবে। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, যে দেখো ভালো করে, যে এইটা এটাকে যত খুশি বাড়িয়ে দিতে পারি, আর এটাকে যত খুশি ছোট রাখতে পারি। এই কোণ দুটো যদি সমান হয়, ধরা যাক এই বাহুটার নাম হচ্ছে এফ বি, আর এটার নাম হচ্ছে এ সি, সিটা আমরা এখানে নিচ্ছি। তাহলে এখানে যত ছোটই আর যত বড়ই হোক না কেন, মনে রাখতে হবে এই ডিস্টেন্সটা সেম বলে এরা একান্তর, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কেন সমান লিখতে পারলাম না, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে, কিন্তু এরা প্রকৃতিতে কেমন, মানে আসলে কেমন, অনুরূপ কোণ, কিন্তু এরা নেচারে কেমন, আর নেচারে হচ্ছে ওরা একান্তর। কিন্তু এরা একান্তর, কিন্তু এরা একান্তর। তাহলে একান্তর হওয়ার কারণে কি পাবো আমরা, ওই রেখা দুটো, যে রেখা দুটোকে আমরা ধরেছিলাম একান্তর, সেই রেখা দুটো সমান্তরাল হবে। দেখো এই রেখাটা একটু ডিপ করে, একই কালার হয়ে গেল না, আচ্ছা এই কালারটা নিই, এই রেখাটা এই হলুদ চিহ্ন দিয়ে, আর এই রেখাটা পরস্পর সমান্তরাল,
এটা। তাহলে আমরা প্রথমে বলবো যে এরা দুজন সমান্তরাল, দেয়ারফর সমান্তরাল পেলে কি পাচ্ছি, দেয়ারফর এফ বি সমান্তরাল এই। দেখো সমান্তরালের নিয়মটা আমরা জেনে নিই। ধরো এখানে একটা রেখা আছে আর এখানে একটা রেখা আছে, এটার নাম হচ্ছে এ বি বা এক্স ওয়াই ধরি, এক্স ওয়াই, এটা ধরছি পি, এখানে ধরছি কিউ, এখানে ধরছি আর, সাপোজ। তাহলে আমরা সমান্তরালের ক্ষেত্রে বলতে পারি এক্স ওয়াই পি কিউ এর সমান্তরাল, এক্স ওয়াই পি আর এর সমান্তরাল, আবার এক্স ওয়াই কিউ আর এর সমান্তরাল, তিনটেই বলতে পারি। আমাদের যেটুকু লাগবে সেটুকু। সমান্তরাল মানে এই বরাবর যে দূরত্বটা রয়েছে সেই দুটো সেম হবে। যেমন রেল লাইনের দুটো লাইনের মধ্যেকার দূরত্ব সর্বদাই সেম থাকে। তাহলে আমরা কি পেলাম, এফ বি সমান্তরাল এই হলো। অর্থাৎ আমাদের এই লাগবে না, আমাদের লাগবে ইসি। এই যে এফ বি ইকুয়াল টু ইসি পেয়েছি, সেটাকে আবার সমান্তরাল দেখাবো। দেয়ারফর অর্থাৎ এফ বি সমান্তরাল কি না ইসি। তাহলে দেখো এবার এই চতুর্ভুজটা নিচ্ছি, কোন চতুর্ভুজ না বি সি ই এফ। দেয়ারফর বি সি ই এফ চতুর্ভুজে বি সি ই এফ চতুর্ভুজে কি পাচ্ছি এফ বি সমান্তরাল ইকুয়াল টু ইসি। তোদের বইতে বিএফ দেওয়া থাকতে পারে, একই ব্যাপার। এবং এফ বি সমান্তরাল ইসি। দেখো ক্লাস 9-এ 6 নম্বর চ্যাপ্টারে আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, 18 নম্বর উপপাদ্য। কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটি কি হবে, সামান্তরিক। তাহলে দেয়ারফর বিসিএফ একটি সামান্তরিক। আবার দেখো যখন আমরা সামান্তরিক করব তখন আমরা জানবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাকেই সামান্তরিক বলে। তাহলে আমরা এই বিসিএফ এর এই এফ বি সমান্তরাল বিসি পেয়েছি, তাহলে এইটাও তো এফ বি সমান্তরাল ইসি পেয়েছি। আর আমাদের এই এফি সমান্তরাল বিসিটাও আছে না, এফিটাও তো বিসি এর সমান্তরাল, কারণ এটাও তো বিপরীত বাহু। তাহলে এফি সমান্তরাল বিসি হিসেবে দেয়ারফর এফই সমান্তরাল বিসি কি পেলাম। এবার দেখো আমাদের লাস্ট পার্ট, এইটা আমরা 1 নম্বরটা পেয়ে গেলাম। 1 নম্বরটা এখনো কমপ্লিট পাইনি। আমরা এখান থেকে কি লিখতে পারি, দেয়ারফর এফি নেব না, এফি এর একটা খণ্ডিত অংশকে ডি, সেই ডিই সমান্তরাল বিসি, এখানে লিখবো 1 নং প্রমাণিত। হলো। এবার পাচ্ছি আমরা আবার দেখো এফ ডি ইকুয়ালস টু ডি, কেননা আমরা তো এঁকেছিলামই এইভাবে, ওই অঙ্কন এডিকে সে ডি ইকুয়াল টু ডিএফ ইকুয়ালস টু দেখো হাফ ইন্টু এফই। কেন না, আমরা যখন এই বাহুটা আর এই বাহুটা সমান করে পেয়েছি, তাহলে এফির ভ্যালু যদি 5 ধরি, 5 মানে 5 সেমি, তাহলে ডি এর ভ্যালু 5, তাহলে টোটাল এফি এর ভ্যালু কত, এফডি 5 ধরেছি, ডি 5 ধরেছি, টোটাল এফি কত, 5 5 10। তার মধ্যে ডিটা যদি 5 হয় তাহলে ডিটা 10-এর কত, অর্ধেক। তাহলে এফই ইকুয়াল টু হাফ ডি, এফডি ইকুয়াল টু হাফ এফই। সেখান থেকে আমরা পাবো যে হ্যাঁ, এখান থেকে আমরা পাচ্ছি দেয়ারফর ডিই ইকুয়ালস টু হাফ বিসি। কেন না, যেহেতু এফই
ও বিসি সামান্তরিকের কি না বিপরীত বাহু, বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে আমাদের এটা 2 নম্বর প্রমাণিত। ঠিক আছে, সবার কি বোঝা গেল? ভালো করে পড়বে, পরবর্তীকালে যদি দরকার হয় ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবে। হলো, এই অবধি।